সালামু আলাইকুম সবাইকে। ঠিক ঘড়িতে যখন সময় ৫টা ওই মুহূর্তে আমি চলে আসলাম ক্লাসে। তোমরা সবাই কেমন আছো? তোমাদের কাছে আগে একটু জানতে চাই। আজকে ২ টা চ্যাপ্টার একসাথে পড়ানো হবে। ঘড়িতে সময় যদিও ৫টা বেজে ১ মিনিট, ক্লাসটা শেষ হয়ে যাবে ঠিক ৬টা বেজে ১৫ মিনিটে। অর্থাৎ আমাদের হাতে সময় আছে সোয়া ১ ঘন্টার মতো। এবং সেই সোয়া ১ ঘন্টাতে মানে আ সেই ৬টা ১৫ পর্যন্তই আমাদের এই ২ টা চ্যাপ্টার একটু পড়তে হবে। তার মাঝে একটা একটু বড়ই বটে, আমাটির ভেপু। আচ্ছা, কঠিন কথাবার্তা পরে। তোমরা সবাই কেমন আছো আগে সেটা বলো, তোমাদের কাছে একটু জানতে চাই। তোমরা সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে একসাথে আমি সবার সালামের রিপ্লাই দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সামি আমাকে বলেছে আমাকে নাকি সুন্দর লাগছে। আমাকে আরো বেশি ভালো লাগছে তোমাদেরকে এই টাইমে পেয়ে। কিন্তু টাইমটা কি তোমাদের জন্য অড হয়ে গেল কিনা জানি না। কারণ এই সময়টায় ক্লাসে দেখা যায় উপস্থিতি একটু কমে যায় আরকি অনেক সময়। আচ্ছা, এনিওয়ে আমি কিন্তু এই একটা প্রোমো কোডের কথা তোমাদেরকে বলছিলাম। আমি কিন্তু সেটার কথা আজকেও মনে করিয়ে দিই। QT25 তোমাদের যে প্রোমো কোডটা, এটাতে যদি তোমরা এই প্রোমো কোডটা যদি ব্যবহার করো, ৳৩,০০০ য় তোমরা পরবর্তী কোয়ার্টারে ভর্তি হয়ে যেতে পারবা। যে সুযোগটা তোমাদের জন্য থাকবে ৭ তারিখ পর্যন্ত এই মাসের। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? একটু শুনি তো তোমাদের কাছ থেকে। ইভা বলেছে যে আমার ভয়েসটা তার খুব ভালো লাগে। থ্যাংক ইউ ইভা। চাঁদনী, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। মে আল্লাহ ব্লেস ইউ আমাকে একজন বলেছে। আমিও সবাইকে একসাথে বললাম মে আল্লাহ ব্লেস ইউ অল। আচ্ছা, রায়ান, সাফিয়া, টি-শার্ট নিয়ে আমরা ক্লাসে কথাবার্তা বলব না। টি-শার্ট মানে কেউ কেউ পেয়েছে কি পায়নি, এটা আসলে টিচাররা এটা সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল নয় এবং এটা নিয়ে ক্লাসে আমরা কথা বলার আসলে আমরা বলব না এটা নিয়ে ক্লাসে কথা। এটা জাস্ট ক্লাসের পরিবেশ নষ্ট হয়। থ্যাংক ইউ তেহরিন যে ভয়েস ভালো লেগে থাকে। আচ্ছা, তো আজান দিচ্ছে, মেহরাব বলল। হুম, ঈদের ছুটি রাইসা জেনে যাওয়া, সব জেনে যাবো ইনশাল্লাহ ঈদের ছুটি নিয়ে। নতুন কোয়ার্টারে কি কি থাকছে এটার জন্যই তো মারুফ ওরিয়েন্টেশন। ভালো নাই বাংলা দ্বিতীয় পত্র ভালো হয় নাই, বলো কি ফারহান কেন বাংলা দ্বিতীয় পত্র ভালো হয় নাই? হ্যাঁ সাবিহা, আমার বাড়ি চাঁদপুর, আমার বাড়ি চাঁদপুরের কচুয়া। আলহামদুলিল্লাহ সজীব, আমি ভালো আছি, বেশ ভালো আছি। আমি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ভর্তি হওয়ার অনেকদিন পর মেহেদি আজ জয়েন করলো কেন? মেহেদি ভর্তি হওয়ার অনেকদিন পর জয়েন কেন? প্রোক্রাস্টিনেশন করা যাবে না, কাজ জমানোর প্রবণতা, এটা কিন্তু এই যুগে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা। আচ্ছা, এনিওয়ে তোমাদেরকে আমি প্রথমেই যেটা বলি সেটা হলো যে তোমরা হচ্ছে তোমাদের বাংলা খাতাটা হাতের কাছে নিয়ে নাও। আমরা বাংলা একটা খাতাতেই নোট ডাউন করতে বলি, আমি সবসময় নোট করতে বলি বাংলায়। যদি একটা খাতা একান্ত না করে থাকো, অন্তত প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে যাতে একটা খাতা হয়, কিন্তু খিচুড়ি খাতা যাতে না হয় যেই খাতায় সকল সাবজেক্ট থাকে। আর প্রত্যেক ক্লাসের শুরুতে আমি এটা বলে দেই যে ক্লাসের মাঝখানে আমি কোনো প্রশ্ন নিব না, প্রশ্নোত্তরের সময় দিব, তখন তোমরা আমাকে প্রশ্ন করবা এবং আমি যা যা বলছি তোমরা সেগুলো নোট ডাউন করবা। ক্লাস শেষে তোমরা হাতে ৫ থেকে ১০ মিনিট সময় নিয়ে পুরো নোটটাকে আবার গুছিয়ে লিখবা। তাতে যেটা হবে, এই ঝর্ণার গান বলি আর আর আমাটির ভেপু বলি, পরবর্তীতে যখনই তুমি এই ২টা চ্যাপ্টারের উপর কোনো পরীক্ষা দিতে যাবা, এই নোটটাই হবে তোমার সবচেয়ে বড় সম্পদ। আর কোনো কিছুর প্রয়োজন নেই। চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। এখন আমরা চ্যাটটা অফ করে দিচ্ছি আর আমরা এখনই চলে যাচ্ছি আমাদের আজকের যে চ্যাপ্টার সেটাতে। চলো আমরা সেখানে চলে যাই। আমরা আজকে ফার্স্টে পড়বো আমাটির ভেপু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এবং তারপরে হচ্ছে আমরা কি পড়বো, তারপরে আমরা পড়বো ঝর্ণার গান। তো চলো আমরা ছোট করে একটু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনটা নিয়ে আগে একটু জেনে নেই। মেহেদি একটু কাইন্ডলি এটাকে ইয়ে করে দিও তো, জুম আউট করে দিও তো। দেখো, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামটা আমি আমার জীবনে প্রথম জেনেছিলাম কখন জানো? যখন আমি জীবনে প্রথম পড়েছিলাম যে প্রথম বা একমাত্র বাংলা সিনেমা যেটা একাডেমি অ্যাওয়ার্ড অস্কার পেয়েছিল, সেটা কোন সিনেমা? সেটা ছিল পথের পাঁচালী। ওই মুভিটা কার পরিচালনা করা? মুভিটা ছিল কার? সত্যজিৎ রায়ের। পথের পাঁচালী লেখাটা কার? উপন্যাসটা, সেই উপন্যাসটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। ওভাবেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার পরিচয়। পরে যখন আমি ক্যাডেট কলেজে যাই, ক্যাডেট কলেজে যাবার পরে আমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ২টা বই, মূলত পথের পাঁচালী এবং আরণ্যক। তো এই ২টা বই হচ্ছে আমার ছিল না, অন্য আমার একটা ফ্রেন্ডের ছিল। তো তার কাছ থেকে আমি বই ২টা দেখেছিলাম। তো পথের পাঁচালী পড়তে যেয়ে আমার সেই সময় বেশ দাঁত ভাঙা মনে হয়েছে। কারণ আমি ইংলিশে মানে বাংলায় আসলে যে খুব ভালো ছিলাম এরকম না। যে এতটা ভালো ছিলাম। হ্যাঁ, বাংলায় খারাপ ছিলাম না, সবসময়ই কম বেশি ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় যেই ধরনের vocabulary তিনি ব্যবহার করেছেন, ওগুলো পড়ে তখন একবারে বোঝার মতো বাংলা স্কিল আমার ভেতরে ছিল না। তো
তো আমার জন্য বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল তখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়ার। ধীরে ধীরে একটা সময় আমি একটা ইন্টারভিউ দেখলাম, বেশ অনেকটা পরে, কবির সুমনের একটা ইন্টারভিউ। তো কবির সুমন তিনি অঞ্জন দত্ত ইন্টারভিউটা নিচ্ছিলেন। সো সেই ইন্টারভিউটাতে কবির সুমনকে একটা প্রশ্ন করা হয়েছিল যে যদি কবির তোমাকে, সুমন, যদি তোমাকে একটা দ্বীপে পাঠানো হয় এবং মাত্র 3টা জিনিস তুমি নিতে পারবা বা 3টা বই নিতে পারবা, কোন 3টা বই তুমি নিবা? তখন সে 3টা বইয়ের নাম বলেছিল। একটা বই ছিল সুকুমার রায়ের একটা বই, এবং আর বাকি 2টা বই ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই। তখন আমার খুবই ওয়াও, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এইভাবে বললেন! এটা অনেক বছর আগের একটা ইন্টারভিউ, অনেক বছর আগের, এটা অ্যাটলিস্ট 12-14 বছর আগের একটা ইন্টারভিউ হবে। তো তখন আমার কাছে খুব মনে হলো আচ্ছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বোধহয় একটু পড়ে দেখার মতোই। এরপরে আমি আসলে আহ, অনুধাবন করলাম বা আমি আবিষ্কার করলাম যে এইরকম একজন মানুষের লেখা আমি কিভাবে না পড়েছিলাম এতটা বছর। উনার লেখা না পড়লে বাংলা সাহিত্যের কিছুই পড়া হয় নাই যেন। তিনি জন্মেছিলেন 1894 সালে 24 পরগনা, যেটা হলো যশোরের পাশের যে জেলাটা, মানে যশোর তো বাংলাদেশের সাইডে, ওই সাইডে পশ্চিমবঙ্গে যে জেলাটা 24 পরগনার মুরারিপুর গ্রামে। তার পিতা ছিলেন মহানন্দা বন্দ্যোপাধ্যায় এবং মাতা ছিলেন মৃণালিনী দেবী। শরৎচন্দ্রের পরে তিনি বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী। প্রকৃতি এবং মানুষের জীবনের অভিন্ন সম্পর্কের চিরায়ত তাৎপর্যে তার কথা সাহিত্য মহিমামণ্ডিত। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, প্রকৃতি এবং মানুষের জীবনের অভিন্ন সম্পর্ক। বিভূতিভূষণের লেখা পড়লে দেখা যায় যে তিনি তার আশেপাশের প্রতিটা বিষয়ের খুব সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণনা দিয়ে থাকেন। আহমদ ছফার একটা বই আছে, বাংলাদেশী লেখক আহমদ ছফার, পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ। এই বইটার কথা আমি অনেক সময় উল্লেখ করি। বইটা যথেষ্ট আন্ডার রেটেড একটা বই, কিন্তু এটা একটা অসামান্য সৃষ্টি আহমদ ছফার। ওই বইটার মাঝে বিভূতিভূষণের লেখার অনেক ছোঁয়া পাওয়া যায়, বা বিভূতিভূষণের লেখা দ্বারা যে আহমদ ছফা ইনফ্লুয়েন্স ছিলেন ওই বইটা পড়লে কিছুটা বোঝা যায়। আশেপাশের বিষয়াদিকে, একটা গাছকে বা ওই দরজার ধারে কিছু ঘাস জমেছে, মানে বিষয়গুলোকে তিনি এমন ভাবে বর্ণনা করেন, এত সূক্ষ্মভাবে বর্ণনা করেন। এর জন্যই বলা হচ্ছে যে প্রকৃতি এবং মানুষের জীবনের যে সম্পর্ক, সেটা নিয়ে তিনি খুব সুন্দর করেই কথা বলে গেছেন। ইছামতি উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। ইছামতি উপন্যাসটাও আমার কাছে ছিল স্কুল লাইফে। 1950 সালের 1 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। স্থানীয় বনগ্রাম স্কুল থেকে 1914 সালে তিনি ম্যাট্রিক পাশ করেন। বনগ্রাম স্কুল, এই বনগাঁও, যেটা বনগ্রাম বা বনগাঁও, এটা খুব বিখ্যাত একটা জায়গা। যারা বেনাপোল বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে ভারতে যায় কলকাতায় যাবার উদ্দেশ্যে, তো একটা শেয়ার্ড অটোতে করে খুবই স্বল্প খরচে বনগাঁও রেল স্টেশনে যায়। তারপর সেখান থেকে 25 রুপিতে করে বনগাঁ লোকাল, সেটা ওখান থেকে নিয়ে যায় একদম সেই 24 পরগনার বনগাঁ থেকে নিয়ে যায় সেটা কলকাতা শিয়ালদা রেল স্টেশন পর্যন্ত। সে এক বিরল অভিজ্ঞতা। আমার ছাত্র জীবনে একবার আমার অভিজ্ঞতা আছে, আমার এক বিশ্ববিদ্যালয় জীবনের অত্যন্ত কাছের বন্ধু, আমার ক্যাডেট কলেজেও আমার সঙ্গে একসাথেই পড়তো। সো আমরা একসাথে কলকাতা গিয়েছিলাম। তো তখন সেই বনগাঁ লোকালে চড়ার সৌভাগ্য হয়েছিল। সেখানে বেশিক্ষণ তুমি বসে থাকতে পারবা না ওই ট্রেনের মাঝে। তোমাকে মানে 28 সেটে বসে আছেন, উঠুন উঠুন, মানে এক্সচেঞ্জ করুন। আমি এটা শুধু ওখানেই দেখেছি যে বেশিক্ষণ তুমি বসে থাকতে পারবা না, তোমাকে চলে এক্সচেঞ্জ করুন। এক্সচেঞ্জ করা মানে হচ্ছে যখন আপনি আপনি দাঁড়ান আমি বসি, এটা আর কি। তো এটা ভারতের লোকাল ট্রেনে আমার ওঠা হয়েছে, কিন্তু এই বনগাঁ লোকালে আমি এটা দেখেছি আর কি। ভারতের লোকাল ট্রেন বলতে আমি আর অন্য আরেকটা লোকালে একবার মানে কয়েকবার চড়েছি, কিন্তু এই দৃশ্যটা আমি শুধু বনগাঁ লোকালেই দেখেছি পশ্চিমবঙ্গে। সে এক অভূতপূর্ব, অবাক করা বিষয়। যাই হোক, কলকাতার রিপন কলেজ থেকে তিনি তার আইএ এবং বিএ ডিগ্রি লাভ করেন, ইন্টারমিডিয়েট এবং অনার্স। কর্মজীবনে তিনি হুগলি, কলকাতা ও ব্যারাকপুরের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন। চলো চলে যাই আমরা তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ। উপন্যাসের কথা বললে পথের পাঁচালীর কথা। পথের পাঁচালী এই দুটো কিন্তু আবার আলাদা ভাইব না। অপরাজিত, আরণ্যক, ইছামতি, দৃষ্টিপ্রদীপ। গল্প গ্রন্থের মধ্যে মৌরি ফুল, যাত্রা বদল এবং মেঘমল্লার। আর পথের পাঁচালীর কথা আসলে কিছু বলারই নাই। পথের পাঁচালী যে দেখে নাই বা পথের পাঁচালী যে পড়ে নাই, সে যেন বাংলা সাহিত্যের অনেক বড় একটা কিছুকে তিনি উপেক্ষা করে চলে গিয়েছেন। আর সত্যজিৎ রায়ের সিনেমাটোগ্রাফি নিয়ে আছে, এগুলো নিয়ে আলাপ আলোচনা করলে আলোচনা অনেক দূরে চলে যাবে, সেদিকে না যায়। মানে সত্যজিৎ রায়কে নিয়ে কিছুই বলার নাই আমার, গল্প পাঠে চলে গেলাম। সকালবেলা 8টা কি 9টা, হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া, রোয়াক বলতে বারান্দা, রোয়াক মানে বারান্দা। আমরা একটু দ্রুত যাব এবং আমরা পুরোটা রিডিং পড়াবো না, আমি ইম্পর্টেন্ট অংশগুলো পড়াবো। পুরোটা অনেক বড়, পুরোটা পড়াতে গেলে আমরা শেষ করতে পারবো না সময়ের সাথে, আর পুরোটা পড়ানোর কোনো প্রয়োজন নাই। রোয়াকে বসিয়া খেলা করিতেছে, তাহার একটা ছোট টিনের বাক্স আছে, সেটার ডালা ভাঙা।
বাক্সের সমুদয় সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে ঢালিয়াছে। একটা রং ওঠা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেঁপু বাঁশি, ঠিক আছে, গোটা কতক কড়ি, এগুলি সে মায়ের অজ্ঞাত সারে লক্ষ্মী পূজার কড়ির চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল। পাছে কেহ টের পায় এই ভয়ে সে সর্বদা লুকাইয়া রাখে। এগুলোর মানে কি? টোল খাওয়া টিনের ভেপু বাঁশি মানে কি? সেটা হচ্ছে টিনের এক ধরনের বাঁশি। টোল খাওয়া মানে কি? ধরো একটা টিনের কোনো কিছু যদি তুমি একটা জাতা দাও, তাহলে এটা এক সাইডে ঢুকে যাবে না, এটাকে বলে টোল খাওয়া। গোটা কত কড়ি, কড়ি বলতে এখন তো আর আসলে আমরা এগুলো দেখতে পাই না, এটা ওই সময় এই বিষয়াদি দিয়ে খেলতো মানুষজন। এবং শুধু খেলতো তা না, কড়ি হচ্ছে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো, কারেন্সি হিসেবে ব্যবহার করা হতো। সে কড়ির চুপড়ি হইতে, মোট কথা ওই যেখানে হচ্ছে কড়িগুলো রাখা হয় সেখান থেকে সেইগুলো চুরি করেছে অপু। তো এখানে আরো কিছু জিনিস আছে, তার একটা 2 পয়সা দামের পিস্তল, কতগুলো শুকনো নাটা ফল। নাটা ফল এটা হচ্ছে এক ধরনের পাহাড়ি জঙ্গলি ফল। এটা নাটা বনের, এরকম একটা দেশাত্মবোধক আমার গানের কথা আমার মনে পড়ে, আমি অনেক ছোটবেলায় শুনেছি। নাটা বনের চোরা কাটা ডেকেছে আমায়, এই ধরনের কিছু একটা। তো এটা একটা পাহাড়ি, একটা জঙ্গলি একটা ফল আর কি। তো দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলো কুড়াইয়া আনিয়াছিল নাটা ফল। কিছু নিজেকে দিয়েছে, কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়েছে। তার দিদিটাকে, তার দিদি হচ্ছে দুর্গা, আর সে হচ্ছে অপু। আমরা দেখি কিভাবে ঘটনাটা আগাচ্ছে। খান কতক খাপড়ার কুচি। খাপড়ার কুচিটা কি? এটা হচ্ছে বলতে পারি যে ওই ইটের ঢেলার মতো আর কি। এটা গঙ্গা যমুনা খেলিতে এই খাপড়াগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হওয়ায় সে এগুলি সযত্নে বাক্সে রাখিয়া দিয়েছে। আসলে এই ধরনের খেলা আমি কিছুটা আমার ছোটবেলায় দেখেছি। এখন এই ধরনের খেলা আসলে গ্রামে গঞ্জেও আদৌ খেলে বলে কেউ আমি জানি না, আদৌ খেলে কিনা। তো এটা হচ্ছে তোমার খাপড়া, মানে খেলে বলতে দেখা যায় এই ধরনের কিছু চাকা থাকবে, ইটের চাকা, বা সেটা হতে পারে তোমার যেই দইয়ের সরা থাকে ওটাকেও ভেঙে ওটার চাকা। সো ওটাকে ছুঁড়ে মারবে এইভাবে, এবং সেটা এক জায়গাতে যে লাগবে, এরকম নানা রকম খেলা আর কি। তো খাপড়ার কুচি বলতে ওই রকম ঢেলাকেই বোঝানো হচ্ছে। মেহেদি একটু কাইন্ডলি দেখো তো ভাই, ওদের কাউকে পাও কিনা। এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি। এতগুলো জিনিসের মধ্যে সে টিনের বাঁশিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া, মানে তার আগ্রহ চলে গেছে টিনের বাঁশির প্রতি, সেটাকে একপাশে রেখে দিয়েছে। কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে, কাঠের ঘোড়া নাড়াচাড়া করা শেষ, সেটাও একপাশে পিজরা পোলের আসামির ন্যায় পড়িয়া আছে। পিজরা পোলের আসামি মানে কি? পিজরা পোলের আসামি শব্দটাকে আমরা বলতে পারি, যখন একটা অপরাধী নতুন আসামি হয়ে আসে তখন কিন্তু তাকে নিয়ে অনেক আগ্রহ থাকে। ধরো এক আসামি যে গত 8-10 বছর ধরে কারাগারে বন্দী হয়ে আছে, তাকে নিয়ে কিন্তু কারোই আগ্রহ নাই, সে একটা সাইডেই পড়ে থাকে। সেই আসামিকেই বলা হয় পিজরাপোলের আসামি। ওভাবেই বলা হচ্ছে পিজরাপোলের আসামির ন্যায় পড়িয়া আছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলিকে হাতে লইয়া মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুজিয়া খাপড়া মানে চুইয়া বলতে ছুঁয়ে দেখছে তাক ঠিক হইতেছে কিনা। আচ্ছা, এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠাল তলা হইতে ডাকিল, অপু, ও অপু। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল। ওর বোনের কথা বলছে। তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত, মানে বোঝা যাচ্ছে যে একটু ও মানে সতর্ক হয়ে আছে। কেন, কাহিনী কি? মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির কড়িগুলি তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল। কলের পুতুল মানে কি? কলের পুতুল বলতে বোঝাচ্ছে যে তোমার আসলে তোমরা কল্পনা করেই নিতে পারো এই সময়, এগুলো এত আগের বিষয়াদি। কলের পুতুল বলতে ধরো এক ধরনের পুতুল যেটা শুধু যেইভাবে এটাকে প্রোগ্রাম করা আছে ওইভাবে সে নড়ে। তো ও যেন ওর বোনের গলার সাউন্ড পাওয়ার মতো সেই পুতুলের প্রোগ্রামের মতো তাড়াতাড়ি জিনিসগুলো লুকিয়ে ফেললো, মানে যেন এটাই করার কথা ছিল। কিরে দিদি? দুর্গা হাত নেড়ে, গায় এদিকে শোন। শোন, দুর্গার বয়স 10-11 বৎসর হইল, জ্ঞানমূলকের জন্য খুব গুরুত্বপূর্ণ। গড়ন পাতলা পাতলা, মানে গড়ন পাতলা পাতলা মানে হচ্ছে অনেক চিকন আর কি। রং অপুর মতো অতটা ফর্সা নয়, একটু চাপা। হাতে কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ বাতাসে উড়িতেছে। মুখের গড়ন মন্দ নয়। অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। অপু রোয়াক হইতে নামিয়া কাছে গেলিল, বলিল, কে রে? দুর্গার হাতে একটা নারিকেলের মালা, সেটা সে নিচু করিয়া দেখাইল। কতকগুলি কচি আম কাটা। সুর নিচু করিয়া বলল, মা ঘাট থেকে আসেনি তো? মা ঘাট থেকে আসেনি তো? মানে এইগুলো, এই আমগুলো এনেছে আরেক বাড়ির বাগান থেকে চুরি করে। তো এখন ওর মা যদি ধরে তাহলে তো ধরে দিবে মায়ের, বা বকাঝকা করবে, এটার জন্য বলছে আর কি। তো অপু ঘাড় নাড়িয়া বলল, হুম।
দুর্গা চুপি চুপি, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস, আমের কুশি জারাবো। আমের কুশি জারাবো মানে কি? আমের কুশি জারাবো বলতে মূলত বোঝানো হচ্ছে ও যে ছোট ছোট আমগুলো নিয়ে এসেছিল, ভাই একটু রং চা দিয়া, ও যে ছোট ছোট আমগুলো নিয়ে এসেছিল ওটা দিয়ে হচ্ছে এক ধরনের ভর্তা টাইপ বানাবে, ঠিক আছে? এটাকেই বলা হচ্ছে আমের কুশি জারাবো। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি? দুর্গা বলিল, পটলিদের বাগানের সিঁদুর কৌটার তলায় পড়েছিল, যে আন দিকে একটু নুন আর তেল। আচ্ছা। অপু দিদির দিকে চাহিয়া বলিল, তেলের ভার ছুলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি। আচ্ছা, বাসি কাপড় কি? এই জিনিসগুলো ওই সময়কার গ্রামীণ সংস্কৃতিকেও যেন রিপ্রেজেন্ট করে। একটা সময়ের সাহিত্য বা একটা সময়ের গান, কবিতা, সেগুলো কিন্তু ওই সময়ের মানুষের জীবনযাত্রাকে রিপ্রেজেন্ট করে, যে মানুষের জীবনযাত্রা কেমন ছিল। বাসি কাপড় বলতে বোঝাচ্ছে যে যদি গোসল না করে বা স্নান না করে, ওদের কাছে যে কাপড়টা আগের দিনের কাপড়, এটা হচ্ছে বাসি কাপড় এরকম। এবং সেই বাসি কাপড় দিয়ে অনেক কিছু ছোঁয়া যায় না, সেটা অশুভ, তা অলক্ষণে অলক্ষণে, এবং এর দ্বারা ক্ষতি হয়। তুই তুই জানা শিগগির করে, মার আসতে এখন ঢের দেরি, খার কাচতে গিয়েছে, শিগগির যা। খার কাচতে গিয়েছে মানে বোঝাচ্ছে কাপড় কাচতে গিয়েছে আর কি, গিয়েছে। অপু বলিল, নারকোলের মালাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসবো, তুই খিড়কি ধরে গিয়ে দেখ মা আসছে কিনা। মানে বললো যে ও নিয়ে আসবে ঢেলে, খিড়কি ধরে গিয়ে মানে ওই দরজার ওখানে গিয়ে, দরজা জানলার ওখানে গিয়ে বলছে যে ওকে জানলার ওখানে গিয়ে দেখতে, যে ওর মা আসতেছে কিনা এটা দেখতে। দুর্গা মানে গলা নামিয়ে বললো, তেল টেল যেন মেঝেতে ঢালিস না, সাবধানে নিবি, নাহলে মা টের পাবে, তুই তো একটা হাবা ছেলে, একটা বোকা। অপু বাড়ির মধ্য হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল। আচ্ছা ঠিক আছে, ওই নারিকেলের মালাটা নিল, ওখান থেকে তেল টেল নিয়ে মাখলো। হ্যাঁ, নেই হাত পাত। তখন ওকে একটু কম দিচ্ছে ভাগে, ওকে একটু ভাগে কম দেয়, তো আবার ওর বোনকে বলছে, তুই অতগুলো খাবি দিদি? তখন, অতগুলি বুঝি হলো? আবার বলছে, এই তো ভারী বেশি, যা, আচ্ছা নে আর দুখানা, দিচ্ছে ওর ভাইকে আর দুটা। বাহ, দেখতে দেখতে বেশ হয়েছে রে, একটা লঙ্কা আনতে পারিস, আরেকখানা দেবো তাহলে, যদি এখানটা মানে মরিচ এনে দিতে পারে তাহলে আরেকটু দিবে ওকে। লঙ্কা কি করে পারবো দিদি, মাঝে তক্তার উপর রেখে দেয়, আমি যে নাগাল পাইনি। তবে থাকবে, যাক, আবারও বেলা আনবো এখন। পটলিদের ডোবার ধারের আম গাছটায় গুটি যা ধরেছে, দুপুরের রোদে তলায় ঝরে পড়ে। দুর্গাদের বাড়ির চারিদিকেই জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বছর মারা গিয়েছেন। হরিহর রায় হচ্ছেন কে? এই অপু দুর্গার বাবা। তো হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা মানে তার একই জাতির স্বজাতি ভাই, তার নাম হচ্ছে নীলমণি রায়। এটা জ্ঞানমূলকে এসে থাকে নিয়মিত। সম্প্রতি গত বছর মারা গিয়েছেন। তার স্ত্রী পুত্রকন্যা লইয়া নিজ পিত্রালয়ে মানে ওই বাচ্চাগুলার নানার বাসায় চলে গেছে। কাজেই পাশের এ ভিটাও জঙ্গলাবৃত হইয়া পড়িয়া আছে। নিকটে আর কোনো লোকের বাড়ি নাই। 5 মিনিটের পথ গেলে তবে ভুবন মুখুজ্জের বাড়ি। হরিহরের বাড়িটাও অনেকদিন হইয়া গেল, মেরামত হয় নাই। সামনের দিকের রোয়াক ভাঙা। আচ্ছা, ফাটলে বন বিছুটির ও কালো মেঘ গাছের বন গজাইয়াছে। আচ্ছা, মানে সেখানে কি হচ্ছে, বন বিছুটির ও কালমেঘ গাছের বন গজাইয়াছে, মানে এখানে কিছু জংলা গাছটা সেখানে জন্মেছে। ঘরের দোর জানালার কপাট সব ভাঙা, নারিকেলের দড়ি দিয়া গরাদের সঙ্গে বাঁধা আছে। খিড়কি দোর ঝনৎ করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল। সর্বজয়া হচ্ছে ওদের মা। দুর্গা, ও দুর্গা। দুর্গা বলিল, মা ডাকছে, যা দেখে আয়, ওখানে খেয়ে যা, মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে মুছে ফেল, মানে মুখের মধ্যে তো লেগে আছে, বুঝে যাবে। মায়ের ডাক আরেকবার কানে গেল, দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নেই, মুখ ভর্তি। সে তাড়াতাড়ি জারানো আমের চাকলাগুলি খাইতে লাগিল। পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া শুঁড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি কোগরা সে গিলিতে লাগিল, কারণ ও তো খাবার শেষ করতে হবে, ওর মা তো ধরলে খাবে ওর মায়ের কাছে। অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নেই, চাপানোর মতো সময় নেই, এখন ডিরেক্ট খেয়ে খেয়ে গিলে ফেলতেছে একদম। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতনতা সূচক হাসি হাসিল। দুর্গা খালি মালাটা একটান মারিয়া ভেরেন্ডাকচার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ভুড়িয়া দিল। আচ্ছা, জিনিসটা কি? জিনিসটা হচ্ছে কি, যে ভেরেন্ডাকচার বেড়া, এটা দিয়ে কি বুঝিয়েছে?
পেরেন্টাকচার বেড়া বলতে জিনিসটা বোঝাচ্ছে যে ও মানে ওইটা ধরে যে বেড়া থাকে না দেওয়া, তো ওইটার কথাই বলেছে যে ওই বেড়াটা যে দেওয়া আছে তো এমন ভাবে ও ছুঁড়ে মারলো একদম ওই নীলমণি রায়ের বাড়ির ওই পারে যে যেন পড়লো। ভাইয়ের দিকে চাহিয়া বলিল, মুখটা মুছে ফেল না বাদর, নুন লেগে রয়েছে। পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল, কি মা, কোথায় বেরুনো হয়েছিল শুনি? একলা নিজে কত দিকে যাব? সকাল থেকে খাড় কেচে গা গতর ব্যথা হয়ে গেল। একটুখানি কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই, কেবল পাড়ায় পাড়ায় টোটো টোকলা সেধে বেড়াচ্ছেন, সে বাদর কোথায়? মানে এটা মেইনলি বলছেন যে তিনি দুর্গার কথা বলছে, যে দুর্গা হচ্ছে কোনো কাজকর্মতে তো কোনো সহযোগিতা করেই না বাসায়, উল্টা শুধু সে বাদরের মতো এলাকার বা পাড়ার এ গলি ও গলি, এই বাসা ওই বাসাতে ঘুরে বেড়ায়। তো অপু আসিয়া বলিল, মা খিদে পেয়েছে, রোসো রোসো একটুখানি দাঁড়াও বাপু, মানে আর একটু অপেক্ষা করো, একটুখানি হাফ জিরোতে দেও, একটু তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাস, এগুলো হচ্ছে একটু বিকৃত করে বলছে আর কি। মানে যেমন হিন্দিতে বলে না রোকো, রোকো মানে কি, মানে হচ্ছে অপেক্ষা করো। তো এটার কথাই বলছে আর কি, যে ফাই ফরমাস, ফাই ফরমাস মানে কি, মানে যে ফুড ফরমায়েশ খাটা একটা শব্দ বলি না আমরা বাংলায়, ওটার মতো বলছে। ও দুর্গা দেখতো বাছুরটা হাঁক পারছে কেন। খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বটি পাতিয়া শশা কাটিতে বসিল। অপু কাছে বসিয়া পড়িয়া বলিল, আর একটু আটা বের করো না মা, মুখে বড্ড লাগে। দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত স্বরে বলিল, চাল ভাজা আর নেই মা। অপু খাইতে বলল, জীবনও যায় না, আম খেয়ে দাঁত টকে। এ এই তো আমাদের গাধা অপু সাহেব এখন তার বোনকে ধরা খাইয়ে দিচ্ছে, কারণ ওর বোন কিন্তু বলেছিল যে এটা মা যাতে না বুঝে। ও কিন্তু এখন খেতে খেতে চিবানো যায় না, আম খেয়ে দাঁত টকে। এই তো দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখ টেপায়, সাথে সাথে চোখ টিপ দেয়। বাধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল। তাহার মা জিজ্ঞাসা করিল, আম কোথায় পেলি? সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে চাহিল। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? দুর্গা বিপন্ন মুখে বলিল, ওকে জিজ্ঞেস করো না, আমি এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে, তুমি যখন ডাকলে তখন তো স্বর্ণ গোয়ালিনী গাই দুহিতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল। আচ্ছা, ঠিক আছে। তো এইগুলা হচ্ছে কিভাবে কি বললো? তো তখন বলল যে আম কোথায় পেলি জিজ্ঞেস করলো। সত্য কথা প্রকাশ করিতে সাহস না পেয়ে অপু ওর বোনের দিকে তাকালো। তখন সর্বজয়া মেয়ের দিকে চেয়ে বলল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? মানে তুই আবার বের হয়েছিলি? তোকে আমি নিষেধ করেছিলাম বের হইতে, তুই আবার বের হইলি? তখন কি বললো? তখন যেটা বললো সেটা হলো যে ওকে জিজ্ঞেস করো না, আমি তো এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে, তুমি যখন ডাকলে তখন তো ওই টাইমে স্বর্ণ গোয়ালিনী, একজন গোয়ালিনী আছে, যে গাই দুহিতে আসায়, ওই যে গরুর দুধ দহন করতে আসায়, তখন কথাটা চাপা পড়ে গেল। তো তার মা বলল, যা বাছুরটা ধরগে যা, ডেকে সারা হলো। তো এখন দেখা যাচ্ছে যে তখন ওই মানে টপিকটা চেঞ্জ হয়ে গেল, কারণ যখন ওই গোয়ালিনী আসলো ওদের বাছুরের কাছ থেকে দুধ দোহানোর জন্য। ওর স্বর্ণ, এত বেলা করে এলে কি বাঁচে? একটু সকাল করে না এলে এই তেতপ্পর পর্যন্ত বাছুর বাঁধা, মানে বুঝাচ্ছে যে ওখানে ওকে কেন বলছে এগুলো, যে ও স্বর্ণ, ওর নামটা বলছে আর কি। এবং এত বেলা করে এলে কি হয়, একটু সকাল করে না এলে এই মানে এত এত বেলা পর্যন্ত বাছুরটা বাঁধা, এটাই বলা হচ্ছে তেতপ্পর পর্যন্ত। দিদির পেছনে পেছনে অপু দুধ দোয়া দেখিতে গেল। সে বাহির উঠানে পা দিতেই দুর্গা হাতার পিছে দুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিয়া কহিল, আহ লক্ষ্মী ছাড়া বাঁদর। পরে মুখ ভেঙে কহিল, আম খেয়ে দাঁত টোকে গিয়েছে, আম খেয়ে দাঁত টোকে গিয়েছে, মানে একদম পুরা ভেঙে, আম খেয়ে দাঁত টোকে গিয়েছে এইভাবে বলছে। আবার কোনোদিন আম দেব, খেও ছাই দেব, এই ওবেলায় পটলিদের কাকুর তুলে আম কুড়িয়ে এনে জানাবো, এত বড় বড় গুটি হয়েছে, মিষ্টি যেন গুড়, দেব তোমায়, খেও এখন। হাবা একটা কোথাকার, যদি এতটুকু বুদ্ধি থাকে। এগুলো বলছে আর কি ওর ভাইকে, কারণ ওর ভাই তো ধরা খাওয়াই দিতে গেছিল। দুপুরের কিছু পরে হরিহর কাজ ছাড়িয়া বাড়ি ফিরিল। সে আজকাল গ্রামের অনুদা রায়ের বাড়িতে, বাটিতে লেখা না, বাটি আর বাড়ি একই কথা, গোমস্তার কাজ করে। জিজ্ঞাসা করিল, অপুকে দেখছি নে? সর্বজয়া বলল, অপু তো ঘরে ঘুমুচ্ছে।
দুগ্গা বুঝি সে সেই খেয়ে বেরিয়েছে, সে বাড়ি থাকে কখন, দুটো খাওয়ার সঙ্গে যে সম্পর্ক, আবার সেই খিদে পেলে তবে আসবে। কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে এই ৩৪ মাসের রোদ্দুরে, ফের দেখো না এই জ্বরে পড়লো বলে। অত বড় মেয়ে, বলে বোঝাবো কত, কথা শোনে না, কানে নেয়। একটু পরে হরিহর খাইতে বসিয়া বলিল, আজ 10 ঘরায় তাগাদার জন্য গেছিলাম, বুঝলে। একজন লোক, খুব মাতবর, 10 ঘর একটা গ্রামের নাম, সেখানে গিয়েছিল। ৫টা ৬টা গোলাবাড়িতে, ওই যে যাদের গোমস্তা, ও তাদের কাজে ওখানে গিয়েছিল। ৫টা ৬টা গোলাবাড়িতে, বেশ পয়সাওয়ালা লোক। আমায় দেখে দণ্ডবধ করে বললে, মানে তাকে দেখে অনেক রিকোয়েস্ট করে বললো, দাদা ঠাকুর আমায় চিনতে পারছেন? আমি বললাম, না বাবু, আমি তো কই। বললে, আপনার কর্তা থাকতে তখন তখন পূজা আচ্চায় সবসময় তিনি আসতেন, পায়ের ধুলো দিতেন। আপনারা আমাদের গুরুতুল্য লোক, এবার আমরা বাড়ি শুদ্ধ মন্তর নেব ভাবছি। তা আপনি যদি আজ্ঞে করেন তবে ভরসা করে বলি, আপনিই কেন মন্তরটা দেন না। তা আমি তাদের বলেছি, আজ আর কোনো কথা বলবো না, ঘুরে এসে ২-১ দিনে, বুঝলে। মানে মোট কথা, যখন তিনি গেলেন ওখানে, তখন ওখানে মূলত ওকে বলছে ও হচ্ছে গরিব হলেও হরিহর রায় হচ্ছে ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ হওয়াতে ওই মন্ত্র, তারা হিন্দু ধর্ম অনুযায়ী কিছু রিচুয়ালস পালনের জন্য তাদের সেখানে কাউকে প্রয়োজন, কোনো এক ব্রাহ্মণের। তো এটার জন্যই হচ্ছে এগুলো বলে, মানে এগুলো বলছিল আর কি। সর্বজয়া ডালের বাটি হাতে দাঁড়াইয়াছিল, বাটি মেঝেতে নামাইয়া সামনে বসিয়া পড়িল, বলিল, হ্যাঁ গো, তা মন্দ কি, দাও না ওদের মন্তর। কি জাত? হরিহর সুর নামায় বলিল, বলো না কাউকে, সদগোপ, সদগোপ জাতের তারা। তোমার তো আবার গল্প করে বেড়ানোর স্বভাব, আমি আবার কাকে বলতে যাব। তা হোক গে সদগোপ, দাও গিয়ে দে, এই এই কষ্ট যাচ্ছে, ওই রায়বাড়ির 8টা টাকা ভরসা, তাও 2-3 মাস অন্তর তবে দেয়, আর এদিকে রাজ্যের দেনা। বুঝলাম যে ওই যেই রায়বাড়ি থেকে 8টা টাকা পায় তারা, এটাই হচ্ছে ওদের ভরসা, আর ওইদিকে রাজ্যের ঋণ করে আছে তারা। তাই বলতেছে, হোক না সদগোপ, সদগোপ জাত দেখে তুমি কেন ওদেরকে মন্ত্র দিতে গিয়ে দ্বিধান্বিত হচ্ছ? তুমি দাও না, অন্তত তাতে কিছু টাকা আসবে, ও দিয়ে অন্তত দেনা শোধ করা যাবে, আর এই কষ্টের দিনগুলো দিনাতিপাত করা যাবে। কাল ঘাটের পথে সেজ ঠাকুরন বললে, বৌমা আমি বন্ধক ছাড়া টাকা ধার দেই নে, তবে তুমি অনেক করে বললে বলে দিলাম, আজ ৫ মাস হয়ে গেল, টাকা আর রাখতে পারবো না। এদিকে রাধা বৈষ্ণবের বউ তো ছিঁড়ে খাচ্ছে, দুবেলা তাগাদা আরম্ভ করেছে। ছেলেটার কাপড় নেই, 2-3 জায়গায় সেলাই, বাছা আমার তাই পরে হাসি মুখে নেচে নেচে বেড়ায়। আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যায়। আর একটা কথা ওরা বলছিল, বুঝলে, বলছিল গায়ে তো বামুন নেই, আপনি যদি এই গায়ে উঠে আসেন তবে জায়গা জমি দিয়ে বাস করাই, গায়ে একঘর বামুন, মানে জায়গা জমি দিয়ে বাস করাই, গায়ে একঘর বামুন বাস করানো আমাদের বড্ড ইচ্ছে। বামুন বলতে ব্রাহ্মণ আর কি, সেটা বোঝানো হচ্ছে। তা কিছু ধানের জমি টমি দিতেও রাজি, পয়সার তো অভাব নেই। আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা ভদ্দর লোকেরাই হয়ে পড়েছে হাভাত জোভাত। এটার মানে কি? চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা, সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী মা লক্ষ্মীর কথা বলা হচ্ছে। তিনি যেন আজকে চাষাদের সঙ্গেই আছেন, কারণ তারাই এখন তাদের ফসলের কারণে ধনে দৌলতে বেশ সমৃদ্ধশালী অবস্থায় রয়েছেন। অন্যদিকে ভদ্রলোক, মানে ভদ্রলোক হয়ে যারা আছেন, তাদেরই হা ভাত জো ভাত, মানে বরং তাদেরই আজকাল ভাতের অভাব কিংবা খাদ্যের অভাব হচ্ছে, বা তারাই ভালো থাকতে পারছে না। আগ্রহে সর্বজয়ার কথা বন্ধ হইবার উপক্রম হইল। মানে কথা বন্ধ কখন হয়ে যায়, মানে এতটা আগ্রহ এক্ষুনি। তা তুমি রাজি হলে না কেন? বলেই হতো যে আচ্ছা আমরা আসবো। ওরকম একটা বড় মানুষের আশ্রয় এ গায়ে তোমার আছে কি? শুধু ভিটে কামড়ে পড়ে থাকা। হরিহর হাসিয়া বলিল, পাগল, তখনই কি রাজি হতে আছে? ছোট লোক ভাববে ঠাকুরের হাড়ি দেখছি শিখে উঠেছে, ওতে খেলো হয়ে যেতে হয় তা নয়। দেখি একবার চুপি চুপি মজুমদার মহাশয়ের সঙ্গে পরামর্শ করে। আর এখন ওঠো বললেই কি ওঠা চলে? সব বেটা এসে বলবে টাকা দাও, নইলে যেতে দেব না। দেখি পরামর্শ করে কি রকম দাঁড়ায়। মানে বললো যে ঠিক আছে, এখন আমাকে যেতে বললেই যদি আমি সাথে সাথে একদম রাজি হয়ে যেতাম, ওতে ভাববে যে আমাকে আমি ছোট লোক, যে ওরা ধনী দেখে ওই টাকার সুবাসে, টাকার সুঘ্রাণে আমি হরিহর রায় একদম অন্ধ হয়ে গিয়েছি। এভাবে কি হবে? আর এখন গেলেও তো যাওয়া যাবে না, সে চায় আরেকজনের সাথে এখন একটু আলোচনা করে নিতে। কারণ এখন যেতে নিলেও যত এই পাওনাদাররা রয়েছে তাদেরকে এসে এখন ঘিরে ধরবে। এই সময় মেয়ে দুর্গা কোথা হইতে পা টিপিয়া টিপিয়া আসিয়া বাহিরের দুয়ারের আড়াল হইতে সতর্কতার সহিত একবার উঁকি মারিল, এবং অপর পক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া, অপর পক্ষ বলতে বোঝাচ্ছে সে উঁকি মারছে কাকে সজাগ দেখার জন্য, তার বাবা মা।
ওধারে পাঁচিলের পাশ বাহিয়া বাহির বাটির রোয়াকে উঠিল। যেহেতু দেখলো জেগে আছে, সে এখন অন্য সাইড দিয়ে ঘরের এই আঙিনায় ঢুকলো। দালানের দুয়ার আস্তে আস্তে ঠেলিয়া দেখিল উহা বন্ধ আছে। আচ্ছা, এদিকে রোয়াকে দাঁড়ানো অসম্ভব, রৌদ্রের তাপে পা পুড়িয়া যায়। কাজেই সে স্থান হইতে নামিয়া গিয়া উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইল। রৌদ্রে বেড়াইয়া তাহার মুখ রাঙা হইয়া উঠিয়াছে। রৌদ্রে ঘুরলে যেটা হয়, মুখ লাল হয়ে যায়। আঁচলের খুঁটে কি কতকগুলো যত্ন করিয়া বাঁধা। সে আসিয়াছিল এই জন্য যে যদি বাহিরের দুয়ার খোলা পায় এবং মা ঘুমাইয়া থাকে, তবে ঘরের মধ্যে চুপি চুপি ঢুকিয়া একটু শুইয়া লইবে। কিন্তু বাবার, বিশেষত মার সামনে সম্মুখ দুয়ার দিয়া বাড়ি ঢুকিতে তাহার সাহস হইল না। উঠানে নামিয়া সে কাঁঠাল তলায় দাঁড়াইয়া কি করিবে ঠিক করিতে না পারিয়া নিরুৎসাহভাবে এদিক ওদিক চাহিতে লাগিল। পরে সেখানেই বসিয়া পড়িয়া আঁচলের খুঁট খুলিয়া কতকগুলি শুকনো রড়া ফলের বিচি বাহির করিল। রড়া ফল, এটা এক ধরনের ফল। শুকনো রড়া ফলের বিচি বাহির করিল। খানিকক্ষণ চাহিয়া থাকিয়া সে আপন মনে সেগুলো গুনিতে আরম্ভ করিল। 1, 2, 3, 4, 26টা পেল। পরে সে 2-3টা করিয়া বিচি হাতের উল্টা পিঠে বসাইয়া উঁচু করিয়া ভুড়িয়া দিয়া পরে হাতের সোজা পিঠ এই যে পাতিয়া ধরিতে লাগিল। অনেকটা যে এরকম আর কি, যে ধরো তুমি যে এখানে একটা কিছু রাখো, তারপরে যে এই যে উপরে এমন দিয়ে এরকম, তারপরে সোজাতে নাও, এমন আর কি। মনে মনে বলিতে লাগিল, অপুকে এগুলি আর দেব, আর এইগুলো পুতুলের বাক্সে রেখে দেব। মানে অপুকে এগুলো দেবে, ওর ভাইয়ের প্রতি আবার ওর অনেক ভালোবাসা আছে, তো ভাইকে এগুলো দিবে, আর বাকিগুলো নিজের পুতুলের বাক্সে নিজের জন্য রেখে দিবে। কেমন বিচিগুলো তেল চুকচুক করছে, আজই গাছ থেকে পড়েছে, মানে অনেক একদম তেল তেলে দেখাচ্ছে, চকচক করছে। ভাগ্যিস আগে গেলাম, নইলে সব গরুতে খেয়ে ফেলে দিত। ওদের রাঙি গাইটা একেবারে রাক্ষস, মানে রাক্ষস, সব জায়গায় যাবে। সে এবার কতকগুলো এনেছিলাম, আর এইগুলো নিয়ে অনেকগুলো হলো। সে খেলা বন্ধ করিয়া সমস্ত বিচি আবার সযত্নে আঁচলের খুঁটে বাঁধিল। পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলি বাতাসে উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাটির বাহির হইয়া গেল। এই ছিল আমাদের প্রথম গল্পটা। রোয়াক মানে বারান্দা বলেছি, চুপড়ি মানে ঝুড়ি, নাটা ফল, করঞ্জা ফল, যদি এইভাবে বলেছে করঞ্জা ফল, সার্চ করলে নেটে দেখতে পাওয়া নাটা ফল কেমন দেখতে, এটা জঙ্গলি ফল। খাপড়ার কুচি, এটা দিয়ে বুঝি যে কলসি হাড়ি এগুলোর ভাঙা অংশ বা টুকরা, ওটাকে বলা হয় খাপড়ার কুচি। যেটা আমি বললাম যে এভাবে ছুঁড়ে মেরে খেলা হয় এটা। পিৎজা ফলের আসামি হচ্ছে অবহেলিত আসামি। দাওয়া মানে বারান্দা। আমের কুশি মানে কচি আম। যারা মানে জীর্ণ করা বা কুচি কুচি করা। কাল মেঘ, এটা আসলে লিভারের রোগের জন্য খুব উপকারী, তিক্ত স্বাদের একটা গাছ, এটা ঔষধি গাছ কালমেঘ। গরাদ মানে জানলা যে শিক। ভেরেন্ডাকচার বেড়া, এটা হচ্ছে রেডি গাছের বেড়া। কুটো গাছ মানে তৃণ। রোসো রোসো মানে থাম থামো, এরকম। এটা পথের পাঁচালী থেকে আসলে নেওয়া হয়েছে। আর গ্রামীণ জীবনের প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের আনন্দিত জীবনের কথা নিয়েই গল্পটি রচিত হয়েছে। অপু ও দুর্গার হতদরিদ্র পরিবারের, অপু ও দুর্গা হতদরিদ্র পরিবারের শিশু, কিন্তু তাদের শৈশবে দারিদ্র্যের সেই কষ্টটা প্রধান হয়ে ওঠেনি। গ্রামীণ ফল ফলাদি খাওয়ার আনন্দ এবং বিচিত্র বিষয় নিয়ে তাদের বিস্ময় ও কৌতূহল গল্পটিকে মানুষের চিরায়ত শৈশবকেই যেন স্মরণ করিয়ে দেয়। আর এই গল্পে সর্বজয়া পল্লী মায়ের শাশ্বত চরিত্র হয়ে উঠেছে। গল্পটিতে শিশুর আনন্দপূর্ণ শৈশব এবং প্রকৃতির সম্পর্ক দেখিয়েছেন বিভূতিভূষণ। আর এই গল্পটা শিশু কিশোরকে প্রকৃতিমুখী হওয়ার প্রেরণা যোগায়। আমরা একটু পোল দেই কয়েকটা। মেহেদি, আমি একটু, তুমি একটু কাইন্ডলি পোলটা দাও। মেহেদি, এটা তোমরা একটু পোলটা অ্যান্সার করো। প্রশ্নোত্তর পরে নিব, আগে পোল অ্যান্সার করো তোমরা, তারপরে। মেহেদি, করা হয়ে গেছে না লঞ্চ? ঠিক আছে, আচ্ছা, আমি বলবো কখন ইয়ে করবা।
হ্যাঁ, শেষ করে দাও। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পেশায় ছিলেন শিক্ষক। এটা কিন্তু দিয়েছি, তিনি কলকাতা, ব্যারাকপুর এবং হুগলির বিভিন্ন জায়গাতে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি একদম প্রথমেই দেখতে পাচ্ছি খাদিজা আক্তার মারিয়ার নাম, তারপরে অর্থিন নাম, এবং এরপরে মাসুম মুশফিক ফাহিম। সো ফার্স্ট হয়েছে মারিয়া, সেকেন্ড হয়েছে অর্থি, থার্ড হয়েছে ফাহিম। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। অপুর দাঁত টক হয়েছে কি খেয়ে? তেঁতুল, জলপাই, কামরাঙা নাকি আম? মেহেদি, তোমার কাছে তো স্লাইডটা আছে না? তুমি স্লাইডটা দেখিয়ে ইয়েগুলো দিতে পারবা লঞ্চ করে, নেক্সট গুলো? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। ঝটপট অ্যান্সার করো। অপুর দাঁত টক হয়েছে কি খেয়ে? তেঁতুল, জলপাই, কামরাঙা নাকি আম? হুম, মেহেদি শেষ করে দাও ওটা। আম খেয়ে, ঠিক আছে। অপুর দাঁত টক হয়েছে কি খেয়ে? আম খেয়ে। কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস? হ্যাঁ, আচ্ছা। হুম, এখনই পোল লঞ্চ হয়ে যাবে, তোমরা ঝটপট অ্যান্সার করে দাও। কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস? মেহেদি, শেষ করে দাও। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস হচ্ছে কি? উপন্যাস হচ্ছে আরণ্যক। আমি একটু লিডার বোর্ডটা দেখি তো। ফার্স্ট হয়েছে খাদিজা আক্তার, সেকেন্ড হয়েছে ফাহিম, আবারও মাসুম মুশফিক ফাহিম, থার্ড হয়েছে অর্থি। অর্থি আর ফাহিমকে আমরা দুইবার দেখতে পেলাম। আচ্ছা, এবারে আমরা চলে যাই ঝর্ণার গানে। দেখো এখানে ঝর্ণাটা শুদ্ধ বানানে লেখা রয়েছে, কিন্তু আমরা ঝর্ণা বানানটার একটা প্রচলিত ভুল একটা বানান আমরা দেখতে পাই ঝর্ণার। সেটা হলো এরকম। এটা কিন্তু ঝর্ণার বানান নয়। ঝর্ণার শুদ্ধ বানান হলো গিয়ে এখানে যেটা লেখা আছে এটা, ঝ বয়বিন্দু র দন্তন্য আকার, এই যে এটা, এটা হচ্ছে ঝর্ণার বানান। সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কবিতা। সত্যেন্দ্রনাথ দত্তকে আমরা আরেকটা নামে চিনি, তিনি হলেন, আমরা তাকে চিনে থাকি, তিনি হলেন ছন্দের জাদুকর। এই মানুষটাকে বলা হয়, তিনি এত সুন্দর করে তার কবিতার ছন্দগুলোকে উপস্থাপন করতেন। জন্মেছিলেন 1882 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছেন 1922 খ্রিস্টাব্দে। অর্থাৎ আজ থেকে 100 বছরেরও আগে তিনি পরলোক গমন করেছেন। এরপরেও এখনো তার কবিতা প্রাসঙ্গিক, এখনো আমরা মুগ্ধ হয়ে তার কবিতা পড়ি, এবং ছন্দ নিয়ে তিনি যেই জাদু দেখিয়ে গেছেন সেই জাদুতে আমরা এখনো বিমোহিত হই এবং মুগ্ধ হই। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটার যে কথাটা রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন বা যা বোঝাতে চেয়েছেন, যে মানুষ চলে যায়,
মানুষ, ব্যক্তিটা চলে যায় বা মরে যায়, মহাকালের স্রোতে হারিয়ে যায়, কিন্তু ব্যক্তির সৃষ্টি সেগুলো কিন্তু হারিয়ে যায় না, সেগুলো কিন্তু মিশে থাকে মহাকালের সঙ্গেই। এবং সময়ের সাথে সাথে নব নব উদ্দীপনায় কিন্তু সেটা উদ্দীপ্ত হয়ে মানুষের জীবনে প্রভাব বিরাজ করে। আমরা সত্যেন্দ্রনাথ দত্তের জীবনটার দিকে তাকালেও সেটাই বুঝতে পাই। 2024 সালে গুলশান, বাংলাদেশের গুলশান 2 শিখো ক্যাম্পাসে দাঁড়িয়ে আমি ক্লাসটা যখন নিচ্ছি, উন্নত প্রযুক্তি ঘেরা চারিটা দিক, আমি যেখানে বসে আছি, আমার সামনে যে ক্যামেরা বা যে ডিভাইস ব্যবহার করা হচ্ছে এখানে, অত্যন্ত উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট, এবং আমি যুক্ত আছি একই সঙ্গে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যুক্ত হওয়া অজস্র শিক্ষার্থীর সঙ্গে, এবং পড়ছি এমন একটা মানুষের কবিতা যিনি আমাদের ছেড়ে চলে গেছেন 100 বছরেরও বেশি আগে, 102-3 বছর আগে। তাহলে আমরা এখনো কিভাবে তার কবিতা পড়ছি বা এখনো তার ছন্দ নিয়ে কেন কথা বলছি? শুধুই তার সৃষ্টিকর্মের জন্য। চলো চলে যাই আমরা আমাদের মূল কবিতায়। তার আগে দেখি উনার জীবন নিয়ে কিছু কথা। কলকাতার কাছাকাছি একটা গ্রাম রয়েছে নিমতা, সেখানে সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেছিলেন। তার পিতামহ বা তার দাদা অক্ষয় কুমার দত্ত ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক। এটা কিন্তু বিসিএস বা অ্যাডমিশন টেস্ট অনেক সময়, যেখানে বাংলা লিটারেচার থেকে প্রশ্ন আসে, অ্যাডমিশন টেস্টে আসার মতো খুব একটা বেশি না, বাট চাকরির পরীক্ষা এটা এর আগে এসেছে, যে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্তের দাদা, এবং 19 শতকের বিশিষ্ট প্রাবন্ধিক ছিলেন এই অক্ষয় কুমার দত্ত। 19 শতক বলতে কি বোঝানো হয়? 19 শতক বলতে বোঝানো হয় কোনটা? 19 শতক বলতে বোঝানো হয়, আমাদের একটু দেখতে হবে যে 19 শতক, বিংশ শতক, এগুলো আসলে কি বোঝানো হয়। সেটা হচ্ছে 1800 থেকে 1899। এরপরে যখন আবার 1900 থেকে 1999, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি বিংশ শতক। যখনই সেটা 2000 থেকে শুরু হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা বলি আবার একবিংশ শতাব্দী। যেমন এই মুহূর্তে চলছে একবিংশ শতাব্দী। আমি আমার ছোটবেলায় পড়েছি, বইগুলোতে লেখা থাকতো যে বিংশ শতাব্দীতে, এখন আর বিংশ শতাব্দী নয়, এখন একবিংশ শতাব্দী। সত্যেন্দ্রনাথ দত্ত বিএ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। আমার এখনো মনে পড়ে, যদি আমি তখন অনেক বেশি বড় ছিলাম না, মিলেনিয়াম দেখার সেই সৌভাগ্য 2000 সালে, যখন একটা নতুন বছরই, সেটা শুধু তাই নয়, একটা নতুন, মানে এরকম একটা 1000 বছরের একটা জার্নিতে আবার যখন মানে পৃথিবী পা দেয়। সত্যেন্দ্রনাথ দত্ত বিএ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। ছন্দ নির্মাণে অসাধারণ নৈপুণ্যের কারণে তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলি ছন্দের জাদুকর। তিনি মাত্র 40 বছর বয়সে 1922 সালে মৃত্যুবরণ করেন। ছাত্র জীবন থেকেই তিনি কবিতার চর্চা করতেন। ফিলোসফি, সায়েন্স, হিস্ট্রি, ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ন, সব বিষয়ের তার অনেক আগ্রহ ছিল। জীবনের দৈনন্দিন জীবনে তিনি প্রচুর সময় পড়াশোনা এবং কবিতা অনুশীলন করায় ব্যস্ত থাকতেন। এবং তিনি বলবো যে বিবিধ উপনিষদ, মূলত এটা হচ্ছে তাদের ধর্মগ্রন্থ বিষয়ক, এবং কবির নানক প্রমুখের রচনা, এবং আরবি, ফার্সি, চীনা, জাপানি, ইংরেজি, ফরাসি ভাষার অনেক উৎকৃষ্ট কবিতা ও গদ্য রচনা তিনি বাংলায় অনুবাদ করেন। তার মৌলিক কাব্যের মধ্যে আমরা পাই সবিতা, সন্ধিক্ষণ, বেনু ও বিনা, হোম শিখা, কুহু ও কেকা, অভ্র আবির, বেলা শেষের গান, বিদায় আরতি। অনুবাদ কাব্যের মধ্যে পাই তীর্থ রেণু, তীর্থ সলিল, ফুলের ফসল। চলো আমরা কবিতায় চলে যাই। চপল পায় কেবল ধাই, কেবল গাই পরীর গান, পুলক মোর সকল গায়, বিভোল মোর সকল প্রাণ। চপল পায়ে কেবল ধাই, মানে চঞ্চল পায়ে যেন একদম ছুটে যাচ্ছে, ছুটে বেড়াচ্ছে। ঝর্ণার গান, এটা ঝর্ণার কথাই বলা হচ্ছে। কেবল গাই পরীর গান, এখানে পরীর গান বলতে মূলত বোঝানো হচ্ছে যে এই যে চঞ্চল পায়ে এভাবে ঝর্ণার যেমন প্রবহমানতা, এভাবে বয়ে চলা, এবং এটার মধ্য দিয়ে তার এই যে গাওয়া, এই যে তার বয়ে চলা, এবং পরীর গান, মানে পুরো বিষয়টার মাঝে যে বিউটিটা রয়েছে সেটাকে নিয়েই কথা বলা হচ্ছে। পুলক মোর সকল গায়, তার সারা শরীর জুড়েই যেন পুলক বা আনন্দ, ঝর্ণার পুরো শরীর জুড়েই পুলক বা আনন্দ। বিভোল মোর সকল প্রাণ, মানে একদম বিভোর হয়ে থাকে এমন, এবং আত্মভোলা হয়ে আছে যেমন তার পুরো প্রাণটা।
অর্থাৎ ঝর্ণা যখন বয়ে চলে সেটাকে কিন্তু দেখলে কখনোই দুঃখের কোনো কিছু মনে হয় না, বরং সেটাকে দেখলে মনে হয় যে সেটা এতটাই আনন্দের সঙ্গে বয়ে চলছে, সে যেন কোনো পরীর গান গাচ্ছে, কোনো সুখের গান গাচ্ছে, কোনো আনন্দের গান গাচ্ছে, এবং তারা সারাটা শরীর জুড়ে যেন শুধু আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। তো যদিও এটা একদম বলা যায় না যে ঝর্ণা দেখে দুঃখের কোনো কিছু বলা হয়নি, আমাদের দেশেরই একটা বিখ্যাত গান রয়েছেন সুবীর নন্দীর, প্রয়াত সুবীর নন্দীর, যে পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো। কিন্তু আমি শুধু ওখানেই এই উপমাটা দেখেছিলাম যদিও, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে জীবনে যতগুলো ঝর্ণাই দেখেছি, জীবনের প্রথম একটা সুন্দর ঝর্ণা দেখার সৌভাগ্য হয়েছিল আমাদের বাংলাদেশের চট্টগ্রামে যাবার পথে যেটা পড়ে সীতাকুণ্ডের ঝর্ণাটা, সেটা আমি দেখেছিলাম। পরবর্তীতে জীবনে অনেক বড় বড় কিছু খুব প্রমত্তা কিছু ফলসও দেখা হয়েছে ভারতের মেঘালয় প্রদেশে, সেগুলো কিন্তু দেখেছি যথেষ্ট প্রমত্তা। তো আমার কাছে সবসময় মনে হয়েছে ঝর্ণার মাঝে একটা উদ্দাম ব্যাপার আছে, একটা মানে আনন্দে উদ্বেলিত হয়ে যাবার ব্যাপার আছে, এবং কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা, এরকম একটা বিষয় আছে। শিথিল সব শিলার পর, শিলা মানে হচ্ছে পাথর, শিথিল বলতে সেগুলো তো স্থির হয়েই থাকে, তাই না? সেই পাথরগুলো কি আর চলে, চলাচল করে না, স্থির হইতে থাকে। শিথিল সব শিলার পর, মানে শিলার পর বলতে শিলার উপর চরণ দুই দোদল মন। আচ্ছা, দোদুল মন, চরণ দুই দোদুল মন মানে এখানে বোঝাচ্ছে যেমন একদম আহ, মানে দোদুল্যমান হৃদয়, মানে খুব মানে হাসতে খেলতে একদম দুলতে দুলতে যেন সে তার পা গুলোকে দিয়ে থাকে। চরণ দেয় কোথায়? সেখানে সেই দোদুল মন নিয়ে সেখানটাতে। দুপুর ভোর ঝিঝির ডাক, দুপুরে ভোরে ঝিঝি পোকার ডাক, ঝিমায় পথ ঘুমায় বন, ঝিমায় পথ ঘুমায় বন। অর্থাৎ এখানে যেন পথ একদম ঝিমাচ্ছে, বনও যেন ঘুমিয়ে যাচ্ছে। কেন? দুপুর ভোর ঝিঝির ডাক। তুমি যেমন ঝিঝি পোকার ডাক শুধু ধরো রাতের বেলা শুনতে পাও, কিন্তু মানে পাহাড়ি এলাকাতে ঝর্ণার আশেপাশে যে এলাকা, ওইখানে কিন্তু 24 ঘন্টাই ঝিঝি পোকার সাউন্ড থাকে। তো দুপুর ভোর সবসময় ঝিঝির ডাক, এবং ঝিমায় পথ, পথটাও যেন ঝিমায়, আর বনটা যেন একদম ঘুমিয়ে রয়েছে। কিন্তু এর সবকিছুর মধ্য দিয়েই ঝর্ণা যেন বয়ে চলছে তার অবিরাম গতিতে। বিজন দেশ কুজন নাই, বিজন মানে বিজন দেশ, কুজন নাই বলতে মূলত বোঝানো হচ্ছে নির্জন দেশ। ঝর্ণার ওই এরিয়াটা সেটা তো অবশ্যই নির্জন থাকে, এবং সেখানে শব্দহীনতার অবস্থান আমরা দেখতে পাই। কুজন নাই, ওখানে কোনো খারাপ মানুষ বা খারাপ কোনো কিছুই সেখানে নেই, খারাপের সবকিছুই যেন সেখানটায় অনুপস্থিত। নিজের পায়ে বাজাই তাল, নিজের পায়ে বাজাই তাল বলতে ঝর্ণা যখন বয়ে চলে একটা কিন্তু সাউন্ড হয়, একটা তালে 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 কিন্তু বয়ে চলে, এবং ওই তালটা অন্য কেউ বাজিয়ে দিয়ে যায় না, ঝর্ণা নিজের পায়েই তাল বাজায়। একলা গাই একলা ধাই, মানে একলাই সে ওই গান, নিজের গান গায়, একলা ধাই, একা একাই সে, ধাই বলতে বোঝাচ্ছে বয়ে চলে। দিবস রাত সাত সকাল, একলা গাই একলা ধাই, দিবস রাত সাত সকাল, সে একলাই গাচ্ছে, একলাই সে মানে বয়ে চলছে দিবস রাত, দিন রাত, সাত সকাল, সন্ধ্যা কিংবা সকাল। সাজ মানে কি? সাজ মানে হচ্ছে সন্ধ্যা। ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড় ভয় দেখায়, চোখ পাকায়। ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড় মানে মনে হয় যে পাহাড় যেমন এখানে হেলান দিয়ে থাকে না অনেকটা, এমন যে মনে হয় যে এটা একটা মানুষের সাথে কল্পনা করছে, মানুষের সাথে তুলনা করে, যে ঘাড় ঝুঁকিয়ে যেন পাহাড় তাকিয়ে আছে, পাহাড় যেন ভয় দেখাচ্ছে, চোখ পাকাচ্ছে, চোখ বড় বড় করছে, এমন। শঙ্কা নাই সমান যায়, কোনো ভয় নাই, আমি যেভাবে চলছিলাম আমি সেভাবেই চলতে থাকি, ভয় নেই। এবং এখানে আমরা দেখতে পাই অনেকগুলো বৈশিষ্ট্য চলে আসছে ঝর্ণার বৈশিষ্ট্যে, যেমন সে চঞ্চল, তারপরে সে হচ্ছে নির্ভীক, তারপরে সে হচ্ছে মানে নিজে নিজেই চলে বেড়াচ্ছে, টগর ফুল নূপুর পায়, কোন গিরির হিম ললাট ঘামলো মোর উদ্ভবে। কোন গিরির হিম ললাট অর্থাৎ কোন সেই পর্বত যেটার হিম ললাট ঘামলো মোর উদ্ভবে। ললাট মানে কি? কপাল। হিম মানে ঠান্ডা। এখানে আসলে কি বোঝানো হচ্ছে? যে
মানে অনেকটা এভাবে কল্পনা করা হচ্ছে যে ঘামলে যেমন আমাদের কপালটার এখানে পানি জমে, তেমনি ঝর্ণাটাকেও মানুষের মতো, যে ঝর্ণাটা ঘেমেছে বলে ঝর্ণাটার উপর থেকেই তো পানির উৎসটা আসছে, তাই এটা আসছে পানিটা। কোন গিরির হিমললাট ঘামলো মোর উদ্ভবে, আমার এই মানে কপালের মতো যেন এটা ঘামলো। কোন গিরির হিমললাট ঘামলো মোর উদ্ভবে, মানে আমার সৃষ্টি হবার মধ্য দিয়ে কোন সেই গিরি, কোন সেই পর্বত বা কোন সেই পাহাড় যেটা আমার সৃষ্টির মধ্য দিয়ে, যার কপালে ঘামের মতো একটা কোনো কিছুর জন্ম হলো। কোন পরীর টুটলো হার কোন নাচের উৎসবে, কোন পরীর টুটলো হার কোন নাচের উৎসবে, মানে কোন পরী বা এখানে আসলো যাকে আমরা দেখছি যে একটা নাচের উৎসবের মতো, যে এখানে নেচে বেড়াচ্ছে, গেয়ে চলেছে গেয়ে চলেছে গেয়ে চলেছে, কারণ ঝর্ণা নিজের প্রবহমানতাকে সেভাবেই তুলনা করছে। খেয়াল নাই, নাই রে ভাই, পাইনি তার সংবাদী, ধাই লীলাই খিলখিলাই বুলবুলির বোলসাধী। মানে আমার খেয়াল নাই ভাই, এটা কিভাবে কি হয়েছে, নাই রে ভাই পাইনি তার সংবাদী, আমি ওই সংবাদই পাই নাই, এটা কিভাবে কি হয়েছে, এগুলো কবে কি হলো। ধাই লীলায়, আমি আমার মতো, আমার লীলায় মানে আমার খেলায়, আমি আমার খেলায় আমি ধাই বয়ে চলি বা আমি এগিয়ে চলি, খিলখিলাই খিলখিল খিলখিল করে হাসির শব্দের মতো, কলকল শব্দের মতো যেন আমি বয়ে চলি এবং অবিরাম। বুলবুলির বোল সাথী, বুলবুলির বোল সাথী মানে হচ্ছে বুলবুল পাখি যেমন হচ্ছে শব্দ করে বা ডাকে, সেটার মতো বলছে, এটাকে বলছে বুলবুলির বোল, পাখির ডাক, সাথী, বোল সাথী। বোল সাথী কথাটা কেন আসলো? মানুষ কখন স্বর সাধে, যখন সে সঙ্গীত সাধনা করে বা সঙ্গীত প্র্যাকটিস করে, ভোকাল প্র্যাকটিস করে, সেই স্বর সাধনার মতো বলা হচ্ছে বুলবুলির বোল সাধী। বুলবুল পাখি যেমন তার গানের জন্য বিখ্যাত, খুব সুন্দর তার সাউন্ডটা মনে হয় বুলবুল পাখির, তারপরে কোকিলের, তো সেই কোকিলের কুহু বা বুলবুলির যে বোল, তো সেটার মতোই যেন আমি নিজে আমার শব্দটা দিয়েও বয়ে চলছি বা বয়ে চলে যাচ্ছি। তো আমি অনেকগুলো ঝর্ণাই দেখলাম বেশি দিন আগে না, 8-9 দিন আগেই দেখলাম, যখন মেঘালয় গেলাম। তা 8-9 দিন হবে না, একটু বেশি হয়ে যাবে, হ্যাঁ অ্যারাউন্ড 10 দিনের কাছাকাছি হয়ে আসছে, হ্যাঁ 10 দিনের মতো। তো সেভেন সিস্টার ফলস আর নোয়াকালিকাই ফলস, এই দুইটা ঝর্ণা আমাকে, উমেক্রাম ফলস এই এটাও এতটাই মুগ্ধ করলো। এবং আমি ঝর্ণার বেশ খানিকটা দূরে যখন ছিলাম, সেখান থেকেও আমি প্রচন্ড রকম শব্দ পাচ্ছিলাম ওটার। তো এই যে ঝর্ণার যে বয়ে চলার শব্দ, এই শব্দটা কিন্তু অত্যন্ত প্রবল, এবং এই শব্দটা আমাদেরকে মুগ্ধ না করে পারে না। এই শব্দটা চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। এটার জন্য অন্যরকম একটা মাদকতা আছে এটার মধ্যে, জানো? মানে এটার মধ্যে যেমন অন্যরকম একটা ভালোবাসা আছে কোথায় যেন। এই যে পাহাড়ের মানে পাহাড়ি ঝর্ণার বয়ে চলা, তোমরা কখনো খেয়াল করেছো কিনা জানি না, পাহাড়ি জনপদে কিন্তু পানির যে ব্যবহারের সিস্টেমটা, এটা কিন্তু একদমই ডিফারেন্ট আমাদের সমতলের চেয়ে। আমরা সমতলে সাধারণত কিভাবে পানি ব্যবহার করে থাকি? আমরা মোটর দিয়ে পানি টানি, অথবা মোটর দিয়ে পানি টানি, এটাও একভাবে হয় যে, যেমন ঢাকারটা যদি আমি বলি, যে ওয়াসার লাইন থেকে পানিটা আসে নিচে রিজার্ভার ট্যাঙ্কিতে, তারপরে ওখান থেকে টেনে আবার আমরা উপরের ট্যাঙ্কিতে নিই, তারপরে সেটা বিল্ডিং এর সব ফ্ল্যাটে পানিগুলো যায়। আর এমনটা হয়, যেমন আমি দিনাজপুরে দেখেছি যে সরাসরি নিচে ডিপ থেকে পানি উপরের ট্যাঙ্কিতে উঠে যায়, ওখানে যেহেতু পানির লেভেলটা অনেক ভালো। আবার অনেক জায়গাতে আমরা কি করি, আমরা হচ্ছে টিউবওয়েল ব্যবহার করি, কিন্তু একদমই ভিন্ন সেটা পাহাড়ি এলাকাতে। পাহাড়ি এলাকাতে হচ্ছে ঝিরির সাথে তোমার ওই পাইপের লাইন থাকে, যেগুলো বিভিন্ন বাড়ির সাথে কানেক্টেড। একটা জিনিস লক্ষ্য রাখবা, পাহাড়ের চূড়ায় কিন্তু সভ্যতা সৃষ্টি হয় না, বা সভ্যতা সৃষ্টি কি, জনপদগুলো হয় না, জনপদগুলো হয় হচ্ছে পাহাড়ের পাদদেশে, কিন্তু ঝর্ণা বা এই ঝিরিগুলা সেটা তো পাহাড়ের চূড়াতে। তো তার মানে কি, মোটর যেই কাজটা করছে, এই ফ্লোটা তো প্রাকৃতিক ভাবেই আসছে, প্রাকৃতিক ভাবেই আসছে না? তো এখানে পানিটা ওই যে মানে বলছি যে পাহাড়ি ঘরগুলোর ট্যাঙ্কে পানিগুলো ফিল ইন হওয়ার জন্য, সেটা তোমার একটা ধরো ট্যাপের মতো থাকে, যেটা ওপেন করে দিলে পানিটা ফ্লোটা আসে, আবার বন্ধ করে দিলে এটা চলে যায়। অর্থাৎ এখানে ইলেকট্রিসিটি থাকলো কি না থাকলো, এখানে মোটর থাকলো কি না থাকলো, কিছুই যায় আসে না। সেটা মোটরের কাজের মতোই খুব সুন্দর করে ট্যাঙ্কিটা ভর্তি হয়ে যায় এই পানিগুলো দিয়ে। বন ঝাউয়ের ঝোপগুলায় কালসারের দল চড়ে, কালসার বলতে এটা হচ্ছে এক ধরনের হরিণ। বন ঝাউয়ের ঝোপগুলায় কালসারের দল চলে, হরিণের দল
সেখানে ঘুরে বেড়ায়। শিং শিলায় শিলার গায়ে ডাল চিনির রং ধরে। এখানে বলছে যে এই ওদের শিলার গায়ে শিং শিলায় শিলার গায়ে ডালচিনির রং ধরে। এখানে ডালচিনি বলতে আমরা মূলত বুঝি দারচিনি, এবং যখন হচ্ছে তুমি দেখবা যে এই সেই শিংগুলো অর্থাৎ হরিণের এটা যখন এখানে যাচ্ছে এবং এটা মনে হচ্ছে যে অনেক সময় এই শিলার গায়ে অর্থাৎ পাহাড়ের গায়ে হচ্ছে সেই শিংগুলা লাগছে এমন। ঝাঁপিয়ে যাই লাফিয়ে ধাই দুলিয়ে যাই অচল ঠাঁট। ঝাঁপিয়ে যায়, একদম ঝাঁপিয়ে সে বয়ে চলছে, লাফিয়ে সে বয়ে চলছে, এরকম মানে দুলিয়ে যায় অচল ঠাঁট, যে জিনিসটা অচল সেটাকে একদম সে মানে নাড়াচাড়া দিয়ে যাচ্ছে। নাড়িয়ে যায় বাড়িয়ে যায় টিলার গায়ে ডালিম ফাট, মানে সব যেন আমি একটা নাড়াচাড়া দিয়ে, মোট কথা আমি চারিদিকে যখন যাচ্ছি আমি রীতিমতো আন্দোলিত করে আমি যাচ্ছি, আমি চারিদিকে একটা আন্দোলিত করে যাচ্ছি এবং চারিদিকে আমি একটা নাড়া দিচ্ছি। শালিক সুখ বুলায় মুখ থল ঝাঁঝির মখমলে, জরির জাল আংরা খায় অঙ্গমোর ঝলমলে। শালিক সুখ বুলায় মুখ, এখানে আসলে সুখ পাখি শালিক পাখি তাদের কথা বলছে। তারা কি করে, তারা হচ্ছে মুখ বুলায়। তারা কোথায় মুখ বুলায়? পাখিরা তো হচ্ছে যে ঝর্ণার ঝিরি সেখান থেকে তো পানি পান করে, শুধু পাখি না, ওখানে বন্য পশু পাখি যারা সবাই কম বেশি ওখান থেকে পানি পান করে, মানুষই তো পানি নেয় ওখান থেকে। এবং ঝিরির যে পানি সেটা কিন্তু তোমার মানে পানযোগ্য, সেটা কিন্তু মানে পানীয়, মানে এটা পানীয় জল অর্থাৎ খাবার যোগ্য আর কি, এটা ড্রিঙ্কেবল, ড্রিঙ্কিং ওয়াটার। শালিক সুখ বুলায় মুখ কোথায়? থল ঝাঁঝির মখমলে। থল ঝাঁঝির মখমল বলতে কি বোঝাচ্ছে? এখানে কল্পনা করছে সেই ঝর্ণার বয়ে চলাটা নিজেকে যে যেন মখমলের মতো, তার কারণ যখন হচ্ছে তার গায়ে রোদ পড়ে সেটা কিন্তু চিকচিক করে ওঠে, খুবই সুন্দর লাগে দেখতে। জরির জাল আংরা খায় অঙ্গমোর ঝলমলে। জরির জাল আংরা খায়, আংরা খা মানে হচ্ছে এক ধরনের আলখাল্লা জাতীয় পোশাক এটা বলতে পারো, এবং সেটা খুবই একটা ঝকমকে ঝকমকে জাতীয় একটা জামা। তো এটার কথাই বলা হচ্ছে যে জরির জাল আংরা খায় অঙ্গমোর ঝলমলে, যে আমার জামা একদম ঝলমল করে ওঠে। নিম্নে ধাই, নিচের দিকে যায়, শুনতে পাই ফটিক জল হাঁকছে কে কণ্ঠাতেই তৃষ্ণা যার। নিম্নে ধাই মানে সে তো নিচের দিকে বয়ে চলে, নিম্নে ধাই মানে নিচের দিকে বয়ে চলে। শুনতে পাই ফটিক জল, কে যেন ডাকছে ফটিক জল বলে, মানে কে ডাকছে? কণ্ঠাতেই তৃষ্ণা যার, যার কণ্ঠে তৃষ্ণা, অর্থাৎ যে হচ্ছে যার কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে যে তার মাঝে তৃষ্ণা রয়েছে। নিক না সেই পাক ছেকে, নিক না যে সেই পাক ছেকে, মানে পাক মানে কি? পাক মানে হচ্ছে কাদা, তাহলে সেই কাদাটাকে ছেকে ফিল্টার করে সে নিক না, সমস্যা কি? তার যদি গরজ যার জল সেচার পাতকুয়ায় যাক না সেই, নিক না যা নিক না সেই পাক ছেকে গরজ যার জল সেচার পাতকুয়ায় যাক না সেই। এখন কেউ যদি চায় না যে আমি হচ্ছে এরকম মানে এই যার হচ্ছে একদম মানে পানিটাকে সেচে তারপরে নিবে, যে এইভাবে পানি নিতে চায়, তাহলে সে কুয়ায় যাক, কুয়ায় যেয়ে নেক, আমার কাছে তো এরকম নয়, পাত কুয়ায় যাক না সেই। সুন্দরের তৃষ্ণা যার আমরা ধাই তার পাশেই, মানে এখানে বলছে যে যার হচ্ছে অমন ইচ্ছা যে একদম ছেকে 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 জল নিবে, তার দরকার নাই আমার কাছে, সে কুয়ায় যাক, সে কুয়ায় যেয়ে জল ছেকে ছেকে তারপরে জল নেক। বরং আমি হচ্ছে কি করি, আমরা করি যেটা, সুন্দরের তৃষ্ণা যার, যাদের কাছে সুন্দর ভালো লাগে, সুন্দরের পূজারী যারা, আমরা ধাই তার পাশে, আমরা তার আশেপাশেই বয়ে চলি। তার খোঁজেই বিরাম নেই, তার খোঁজে আমরা বিরাম বা বিশ্রাম নেই। বিলাই তান তরল শ্লোক, এটা দিয়ে কি বুঝছে? বিলাই তান তরল শ্লোক, আমি বারবার বলছি যে ঝর্ণার বয়ে চলার যে শব্দটা, ওটাকে যেমন সঙ্গীতের সঙ্গে তুলনা করা যায়, ওটা যেন প্রকৃতির কোনো এক অপূর্ব সুর, অপূর্ব কোনো এক তাল, অপূর্ব কোনো এক সঙ্গীতের মূর্ছনা, যা প্রতিনিয়ত মানুষকে মোহিত করে তোলে। সে যে পান করতে এসেছে তৃষ্ণার্ত হয়ে সেই হোক না কেন, নীরব দর্শক হোক না কেন, প্রকৃতির যে কোনো অংশকেই তা প্রতি মুহূর্তেই যেন মুগ্ধ থেকে মুগ্ধতর করে তোলে। তো ঝর্ণাকেও একইভাবেই নিজের কাছে নিজেকে
অনেক বেশি মুগ্ধ মনে হয়। শুধু তাই নয়, যখন রোদ চিকচিক করে পড়ে তার গায়ের ওপর, নিজেকে যেন মনে হয় তার কোনো ঝলমলে আলখাল্লা সুন্দর পোশাক পরে সে রয়েছে। তো এভাবেই ঝর্ণা নিজের কথা বলছে। চকর চায় চন্দ্রমায়। চকর বলতে হচ্ছে মূলত আসলে এখানে মানে বোঝাচ্ছে যে চকর চায় চন্দ্রমা। আগে আমাদের চন্দ্রমা মানে কি? চন্দ্রমা মানে হচ্ছে চাঁদ। চকর হচ্ছে একটা পাখি কথিত, যে হচ্ছে তোমার মানে চাঁদের আলো খায়। ঠিক আছে, চকর এই পাখিটা হচ্ছে কি করছে? চকর চায় চন্দ্রমায়, চাঁদের দিকে তাকায়। আমরা চাই মুগ্ধ মুগ্ধ চোখ। আর একটা ঝর্ণা কোথায় থাকে? সে তাকায় মুগ্ধ চোখের দিকে, অর্থাৎ যারা মুগ্ধ হয়ে তাকে দেখে, তার বয়ে চলাকে দেখে। চপল পায় কেবল ধাই, মানে চঞ্চল পায়ে বয়ে চলি। উপল ঘায় দি ঝিলিক, দুলদোলাই মন ভোলাই, ঝিলমিলাই দিগবিদিক। উপল ঘায় দি ঝিলিক, দুলদোলাই মন ভোলাই, ঝিলমিলাই দিগবিদিক। মানে মোট কথা এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম সে চারিদিকটাতে তার মুগ্ধতায়, তার সৌন্দর্যে চারিদিকটাকে সে ভরিয়ে তুলছে, ফুটিয়ে তুলছে। বিভুল মানে কি? অচেতন বা বিভোর, আগেও বলেছি। বিজন মানে নির্জন। কুজন মানে যদিও কুজনের একটা অংশ হচ্ছে খারাপ মানুষ, কিন্তু ওই কুজন আর এই কুজনটা এক নয়। ওই কুজনটা হচ্ছে, দুঃখিত, তখন আমি পড়ানোর সময় ওই কুজনটা হচ্ছে এটা দিয়ে লেখে কু, এটা মানে হচ্ছে খারাপ। এটা একটা উপসর্গ, এটা যখন কোনো কিছুর আগে বোঝায় তখন সেটা খারাপ আসে। আর এই কুজন মানে হচ্ছে চিৎকার চেঁচামেচি। ঝুম পাহাড় মানে নীরব পাহাড়। হিম মানে তুষার বরফ। সুখ মানে টিয়া পাখি। থল মানে স্থল। আহ এটা কিন্তু পাল্টাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। মেহেদি, কোনো একটা কারণে এটা পাল্টাচ্ছে না। এটার নেক্সট ওই এই জিনিসটা দিয়ে কি নেক্সট হচ্ছে নাকি না? এখানে ম্যানুয়ালি আমি নেক্সটে যদি আচ্ছা, এটা দিয়ে আমি নিচ্ছি, ঠিক আছে। ঝাঁঝি, এটা কিন্তু কাজ করতেছে না। এই যে, আচ্ছা, এটা ম্যানুয়ালি করতেছে, সমস্যা নেই, স্ক্রিনে হাত দিয়ে। ঝাঁঝি কি? ঝাঁঝির কথা আমরা বলেছি, এটা হচ্ছে এক ধরনের জলজ গুল্ম। এটা আসলে অনেকদিন ধরে যে আমার শ্যাওলাকে বলা হয়। মখমলকে এটা তোমরা বুঝো, আংরাখা, লম্বা ও ঢিলা পোশাক, আমরা ওটা আলখাল্লা টাইপ আর কি মেইনলি। ফটিক জলটা কি? এটা হচ্ছে চাতক পাখি। এই পাখিটা ডাকলে ফটিক জল এরকম শোনায়, যেমন যে বউ কথা কও বল না। আসলে কি পাখি কি বউ কথা কও বলে? পাখি কি ফটিক জল বলে? ফটিক জল বলে না, চাতক পাখি আর কি। ফটিক জল এই শব্দটা কিন্তু অনেক কবিতা বা গল্পতেও দেখবা ব্যবহৃত হয়ে থাকে। যেমন, এত জল ও কাজল চোখে পাশানি আনলে বলকে। কাজী নজরুলের একটা গান রয়েছে, নজরুল গীতি। তো ওই গানের একটা লাইন রয়েছে, ফটিক জল। তো মানে জল, জল খুঁজি, এরকম কিছু। আমি লাইনটা এক্স্যাক্টলি ভুলে গিয়েছি, বাট ফটিক জল শব্দটা আছে। বিলাই মানে বিতরণ করি। তান মানে সুর। তরল শ্লোক মানে কি? মানে লঘু বা হালকা কবিতা। এটা হচ্ছে তরল শ্লোক। চকর মানে পাখি বিশেষ। এটা কবির কল্পনা অনুযায়ী পাখিটা চাঁদের আলো পান করে। চন্দ্রমা মানে চাঁদের আলো। উপল মানে কি? উপল ঘায় মানে কি? উপল ঘায় মানে হচ্ছে পাথরের আঘাত। উপল মানে পাথর, আর ঘায় মানে তো আঘাত, পাথরের আঘাত, উপল ঘায়। তো ঝর্ণার গানটা বিদায় আরতি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটিতে অদ্ভুত ধ্বনি ব্যঞ্জনায় প্রকাশিত হয়েছে অপূর্ব ভাব এবং প্রকৃতির সঙ্গে পরিবেশের যে সম্পর্ক, এটাই আমরা এখানে দেখতে পাই। পাহাড়ি ঝর্ণা বানানটা একটু ভুল হয়েছে, একটু আমি ঝর্ণা বানানটা ঠিক করে দিচ্ছি। এটা হচ্ছে ঝর্ণার শুদ্ধ বানান। পাহাড়ি ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন তিনি। এছাড়াও ঝর্ণার চঞ্চলতা, চমৎকার ধ্বনি এবং পাথরের বুকে পায়ের চিহ্ন রেখে যাওয়া মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে আমরা ধারণা দেখতে পাই এখানে। আর প্রকৃতির এই সৌন্দর্য দেখে কবির মনে একটা মানসিক শান্তি আমরা দেখতে পাই। তাই কবি ছন্দের মাধ্যমে ঝর্ণাকে জীবন্ত করে তুলেছেন এই কবিতায়। ঝর্ণা বানান কি? ঝর্ণা বানান এটা। চলার পথে ঝর্ণা কার বোল সাধে? আহ মেহেদি, একটু কাইন্ডলি তুমি পোল দেওয়া স্টার্ট করো। মেহেদি।
এখনই পোল লঞ্চ হবে, অপেক্ষা করো, তোমরা পোলের অ্যান্সার করো। মেহেদি, এটা কি লঞ্চ হয়ে গেছে? ঠিক আছে, শেষ করে দিতে পারো, এটা শেষ করে দাও। চলার পথে ঝর্ণা, বুলবুলির বোল সাথে। আমি একটু লিডার বোর্ডটা দেখি, লিডার বোর্ডটা দেখি তোমাদের রেজাল্টের আপডেট কি। ফার্স্ট হয়েছে এবার, ওয়াও, এবার আর লেডিস ফার্স্ট না, আদিব জোয়ারদার ফার্স্ট, সেকেন্ড হয়েছে উম্মে হাবিবা, থার্ড হয়েছে এস কেস আমি। যাক, কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ, অভিনন্দন তোমাদের সবাইকে। চলে যাচ্ছি পরেরটাতে, কার সকল প্রাণ বিভোল। লঞ্চ হয়ে গেছে মেহেদি। তোমরা 1 মিনিট সময়, 1 মিনিট পুরোপুরি পাবা না, বাট হ্যাঁ করতে থাকো, দেখি কতটুকু দেওয়া যায় তোমাদেরকে। এটা কি হচ্ছে তোমার, এটা বড়টা না? হ্যাঁ মেহেদি, বন্ধ করে দাও। কার সকল প্রাণ বিভোল, এটা কি হবে উত্তর? এটার উত্তর হবে হচ্ছে ঝর্ণা। এটা আমরা পড়িয়েছি, এটা কি না? বিভোল শব্দটার অর্থ কি? বিভোল শব্দের অর্থ হচ্ছে বিভোর, কিংবা একদম আত্মনিমগ্ন বলতে পারি। আত্মনিমগ্ন আর একটু কঠিন শব্দ হয়ে গেল আর কি। এনিওয়ে, চলে যাচ্ছি আমরা পরেরটাতে। ঝর্ণা পায়ে কোন ফুলের নুপুর পড়ে? লঞ্চ করে দাও মেহেদি কাইন্ডলি। এটা অটো চলে এসেছে, সো আমি আলাদা করে আমার মনে হয় যে পোলটা আর দেবার প্রয়োজন নাই, থাক, পোলটা আমরা কেটে দিই। ঝর্ণা পায়ে টগর ফুলের হচ্ছে নুপুর পড়ে। এনিওয়ে, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের লাস্ট স্লাইড, যেটা হচ্ছে ধন্যবাদ স্লাইড। এখন একটু মেহেদি কাইন্ডলি তুমি চ্যাটটা ওপেন করে দাও। আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা জানাও। ক্লাসটা ভালো লাগলে শিখবো জিতবো গ্রুপে একটা পোস্ট দিয়ে দিও। যদি তোমাদের আজকের ক্লাসটা নিয়ে এর পরেও কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা গ্রুপে প্রশ্ন করো। আর এখন হাতে 5 মিনিট সময় আছে, আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা বলো, আমি তোমাদের উত্তর দেবার চেষ্টা করছি। আর আমাটির ভেপুতে বেশ খানিকটা কঠিন শব্দ রয়েছে, যেটা সত্য। এখানে আসলে তোমরা তোমাদের সৃজনশীলে যতটুকু সহজ ভাষায় লিখো। তোমরা জিনিসটা বুঝো ঠিক আছে, কিন্তু কঠিন শব্দগুলো নিয়ে খুব বেশি ভাবার প্রয়োজন নাই। কারণ খুব বেশি ভাবতে গেলে হবে কি, যে তখন তুমি অ্যান্সারই করে আসতে পারবা না। অনেক কঠিন ভাষায় লিখেছেন এখনকার দিনের বাংলার স্ট্যান্ডার্ডের তুলনায়। ঠিক আছে? আচ্ছা, আমার বাসা হচ্ছে ঢাকাতেই আহমেদ, আমার বাসা ঢাকাতেই। আমার গ্রামের বাড়ি চাঁদপুর, বাট গ্রামের বাড়িতে আজকে অনেক বছর যাওয়া হয় না। আমার দাদা দাদির মৃত্যুর পর ওখানে আসলে কেউ থাকে না এখন খুব একটা। আমার একটা সমস্যা ছিল। কি কি সমস্যা মারুফ বলো? প্রথম 4 লাইন আবার বুঝাবেন? তুমি একটু কাইন্ডলি রেকর্ডিংটা দেখে নিও। গোমস্তা কাজ মানে হচ্ছে ওই বাড়ির গৃহস্থের নানা রকম কাজের সঙ্গেও নিচে আছে। ভাই, আপনি সিলেটের পাহাড় দেখেছেন? হ্যাঁ, আমি সিলেটে অনেকবার গিয়েছি। সিঁদুর কৌটা হচ্ছে ফারহান, যেই কৌটাটাতে সিঁদুর রাখা হয়। আমাটির ভেপুর সংক্ষিপ্ত রূপটা আসলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি অটো চলে যাচ্ছে না?
আমাটির ভেপুর সংক্ষিপ্ত রূপটা হচ্ছে আসলে কিছুই না। আমাটির ভেপুর সংক্ষিপ্ত রূপটা হচ্ছে তোমার একটা গ্রামীণ জীবনের দুইটা ভাই বোনের কাহিনী এবং একটা দরিদ্র পরিবারের বাবা মায়ের কাহিনী। তো সেখানে প্রকৃতি ঘনিষ্ঠ নানা কথা, এইগুলাই এখানে আসলে আলাদা করে আর সংক্ষিপ্ত রূপ কি। নারকলের মালা কি না, নারকলের মালা হচ্ছে তোমার, ধরো তুমি যদি, যেমন আমি ছোটবেলায় আমার দাদিকে দেখেছি যে আমাদের যেটা ডালের চামচ ছিল আমাদের গ্রামের বাড়িতে, ওইটা হচ্ছে যে নারকেল ভাঙলে ধরো ওটা তো দুই ভাগ হয়, তো ওই একটা দিয়ে হচ্ছে ওটাতে তুমি চাইলে তো তুমি ওটাকে বাটির মতো ব্যবহার করতে পারবা, এটাই। রোয়াক মানে হচ্ছে বারান্দা। জেমাই, জেমাই কি স্যার? জেমাই কই, জেমাইতে দেখিনি এই শব্দটা। ঝাঁঝি, ওই লাইনটা কিন্তু বুঝিয়েছি। আমি রাজশাহীতে ওভাবে যাইনি কখনো। হুম। মোহাম্মদ বারবার লিখছে, স্যার আপনার নাম কি? আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। আমি এই ক্লাসটা এতক্ষণ নিলাম, তুমি আমার নাম জানো না, আমার এটা বিশ্বাস হয় না। আমার মনে হয় তুমি জাস্ট দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রশ্নটা করছো, এবং এই যে একই জিনিসও বারবার লিখেই যাচ্ছ। সো ডোন্ট ডু দিস। পাতকুয়া বলতে এক ধরনের কুয়া। সদগোপ নুসরাত, তুমি কি একটু কাইন্ডলি পুরো লাইনটা দিবা, সদগোপের কথা কেন, আর মানে কেন বলা হচ্ছে সদগোপ? ব্রাহ্মণবাড়িয়াতে ইকরা আমি অনেকবার গিয়েছি আমার জীবনে, ব্রাহ্মণবাড়িয়াতে দাওয়াত রইলো, তুমি বললো আমি আমার বেশ কয়েকবার যাওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে, লাস্ট রমজানেও গেলাম ব্রাহ্মণবাড়িয়াতে, ব্রাহ্মণবাড়িয়া সদরেই গিয়েছিলাম। বুলাই মানে কি, ধরো যে চোখ বুলাই এমন বলে না, এটা আর কি। হুম। ডাগর ডাগর, অনেক বড় বড় খুব সুন্দর সুন্দর চোখ এমন। পলক মোর সকল প্রাণ, এটা দিয়ে বুঝাচ্ছে পলক না, ওটা ছিল পুলক মোর সকল প্রাণ। পুলক মানে হচ্ছে খুশি। ঝর্ণা যখন বয়ে চলে, সে যেন আনন্দের সাথে তার প্রতিটা সত্তায়, তার পুরো সত্তায়, তার প্রতিটা অঙ্গে অঙ্গে যেন শুধু আনন্দের বহিঃপ্রকাশ। এই যে বয়ে চলার মাঝে যে পরম আনন্দ তার, এটাকেই বলছেন এখানে তিনি, এই নামে বলছেন। আমার ক্লাসকে অনেক হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ক্লাসটা ভালো লাগলে আজকে তোমরা একটা পোস্ট দিয়ে দিও। আমি আবার কাকে বলতে যাব, তা হোক গে সদ্গোপ। ও, এই লাইন। সদ্গোপ হচ্ছে একটা জাত, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী। মূল জাত আমরা জানি চারটা: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কিন্তু এর মাঝেও অনেক সাবকাস্ট রয়েছে এটার ভেতরে। হুম। জ্ঞাতি ভ্রাতা মানে হচ্ছে একই জাতির ভাই, মানে উই বিলং টু দ্য সেম জাতি, এটা আর কি বলতে পারি, যে একই একই জ্ঞাতি ভ্রাতা, এটাই বোঝায়। বিজন মানে হচ্ছে নির্জন, চুপচাপ। সাফিয়া, আমি তোমার প্রশ্নের উত্তর দিব। হুম। চট্টগ্রামে তো আমি অনেকবার আসছি, লাস্ট আমি চট্টগ্রাম গেলাম তো কয়দিন হবে, 20 দিন হবে মনে হয় আমি লাস্ট চট্টগ্রাম গেছি। 20 দিন আগে আমি কাপ্তাই গিয়েছিলাম, চট্টগ্রাম হয়ে আমি গিয়েছিলাম, চট্টগ্রামে আমি নামলাম ট্রেন থেকে, তারপরে আমি কাপ্তাই গিয়েছিলাম সিএনজি দিয়ে। সো, এবং আসার সময় যে আমি বাসে আসলাম কাপ্তাই থেকে, সেটা আমি চট্টগ্রামের উপর দিয়ে আসলাম। তো সৃজনশীলের নাম্বার কম পাও সাজ্জাদ, হয়তোবা তুমি সৃজনশীল যেভাবে লেখো সেভাবে ঠিকঠাক হচ্ছে না। আমার দেশের বাড়ি চাঁদপুর। ঠিক আছে, বিলাইতান তরল শ্লোক, এটাই শেষ বলছি উত্তর। বিলাইতান তরল শ্লোক বলতে মূলত বোঝানো হচ্ছে যে খুব মানে হালকা ধাঁচের একটা গান বাজছে ব্যাকগ্রাউন্ডে, বা একটা কবিতা বাজছে, এটাই বোঝাচ্ছে আর কি, যে ঝর্ণার সাউন্ডটা এমনই লাগে, যে সাউন্ড দিয়ে কানে তালা লাগায় ফেলবে না, যে একটা হালা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো। এতটুকু কিছু ছিল আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস নিয়ে শিখবো জিতবোতে সুন্দর একটা পোস্ট দাও, এবং কোনো প্রশ্ন থাকলে তোমরা গ্রুপে প্রশ্ন করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।